অন্য ধরনের একটা কৌশল খেলতে চলেছে এই সরকার। এবং মমতা ব্যানার্জি এটা জানেন না, উনি সবই জানেন। এই যেমন এতে যুবভারতীতে গেছিল, যেতে যেতে ফিরে এসছে, এখানেও তাই। উনি সব জানেন, হ্যাঁ সব জানেন। তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিল, প্ল্যান কতগুলো রেডি আছে, আর উনি সব জেনে আবার ফিরে চলে আসে। আমার তো মাইনে দিতে হবে না, 31শে ডিসেম্বরের পরে জানুয়ারি মাইনে দিতে হবে না। তাহলে এই টাকাগুলো আমি অন্য খাতে ব্যবহার করব, এই টাকাগুলো আমি ইলেকশনের জন্য ব্যবহার করতে পারি। দুর্নীতি দিয়ে শুরু, দুর্নীতির মাঝখানে দুর্নীতি হবে, অদূর ভবিষ্যতেও ফের জিতে আসলে দুর্নীতিটা তকমা দেওয়া হবে। পাড়ার মোড়ে মোড়ে দেখবেন, এরপরে চায়ের দোকানে সব জায়গায় এরম ব্যানার থাকবে, টাকার বিনিময়ে চাকরি হয় এবং হবেই। উদাহরণ 2016, যে ছেলেটা এত কিছুর পরে জানে আমি টেন্টেড, আমি ওখানে গেলে আটকে যাব, সে কোন মন্ত্রে যাচ্ছে, কোন মন্ত্রে যাচ্ছে যে আমি যে টাকা দিয়েছিলাম, তাহলে আমাকে হচ্ছে কি রক্ষা করার মন্ত্রে ওরা দীক্ষিত করেছে। তাহলে ওখানে গেলেই আমি ধরা পড়ব না। কিন্তু তার সমবয়সী, তার টেন্টের লিস্টে তার স্কুলের নাম পর্যন্ত আছে, স্কুলের নাম পর্যন্ত দিয়ে দিয়েছে। প্রাইমারি স্কুলের শিক্ষিকা, সে কল ফর ভেরিফিকেশানে হয়েছে, সে ইডব্লিউএস কী করে হয়? ইডব্লিউএস যে চাকরি করে সে ইডব্লিউএস হতে পারে না। মধ্যশিক্ষা পর্ষদ গেছে শুনলাম। মধ্যশিক্ষা পর্ষদ গেছে? হ্যাঁ, মধ্যশিক্ষা পর্ষদের এখানে কি ফাংশন? যোগ্যদের একদম বঞ্চনার শিকার করাবো, আর যারা আমার এখানে কোট আনকোট অর্থের বিনিময়ে বা পিছন থেকে পেয়েছে তাদেরকে আবার ঠকাবো। কিন্তু একাদশ দ্বাদশে অনেকে পাশ করতে পারেনি, এই 9-10-এও 2700 তারা পাশ করতে পারেনি। তাহলে কোন মন্ত্রে তাদেরকে আবার চাকরিটা দেবে? খুব সহজ সিস্টেমের মধ্যে যদি আমি ফর্ম ফিল আপের সময় যদি যারা যারা টেন্টেড সেই লিস্টটা দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, ক্যাটাগরি দিয়ে দিলাম, তাহলে মিসম্যাচ করবে, তাহলে তার ফর্ম ক্যান্সেল হবে। খুব স্বাভাবিক, এটা করলেই তো হয়ে যেত। সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে হাইকোর্ট পাঠিয়েছে, সেখানে আবার সুপ্রিম কোর্ট এসে একই ইস্যুতে যায় কেন? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমি তোমাদেরটা শুনবো না। সেখানে তোমার স্কুল গোল্লায় যাক ভোগে যাক, সেজন্য কোর্ট কী করবে? তার জন্য দায়ী তো তুমি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আরও আমরা অনুপ্রাণিত করলাম, হ্যাঁ, যে তোমরা ইংলিশ মিডিয়াম স্কুল করো, আশেপাশে যারা ছোটো খাটো প্যান ছেঁড়া ওই পার্টি করে তারা ওখান থেকে কিছু পয়সা ইনকাম করে নিল, নিজেরা 15 দিন সময় চেয়ে নিল 9-10-এর জন্য, নিজেরা চেয়ে নিয়েছে, জানুয়ারি 15-16 তারিখ পর্যন্ত টাইম চেয়ে নিয়েছে, এখন সেটা 31শে আগস্ট পর্যন্ত। তার মানে কি ভোট হয়ে যাবে ওই সময়? সেখানে 10 নম্বর নিয়ে অমৃতা সিনহা বিচার চলছে, তাহলে ফের আবার নবম দশমে 10 নম্বর যোগ করে কেন আমরা করব? তার মানে তুমি এইটার উপরে ফেস্টে দাও, আমরা দোষ দেবো বিচার ব্যবস্থা। দেখো তোমাদের চাকরিটা খেয়ে নিয়ে যেভাবে সুপ্রিম কোর্টে বলে এসছে, মেধা এবং পরিশ্রম ডুবড়ে ডুবড়ে কাঁদুক দুর্নীতির কাছে, টাকার কাছে, অর্থের কাছে, এবং সেটা আবার 2016 পরে 2025-এ আরেকবার প্রমাণ হলো, এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেটা প্রমাণ করে দেখাবেন, সঠিক রায়টা উনি দেবেন। আবারও দাগি ইন্টারভিউ দাগ পেল, ঠিক আছে। এসএলএসটি নবম দশমের যে নতুন কল ফর ভেরিফিকেশন লিস্ট দিয়েছে, সেখানে এমন একজনের নাম পাওয়া গেছে যার নাম এর আগে দাগিদের তালিকাতেও ছিল। এটা মানে অবাঞ্ছিত কিছু না, এটা হচ্ছে বাঞ্ছিত, এটা হবেই। কারণ কোর্টে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলে যদি দাগি পান দেখিয়ে দিলে আমরা তাকে বার করে দেবো, একটা কমিশনের যদি এই কথা হয়, তার মানে জানে অনেক দাগি আছে। যেমন চেয়ারম্যান একবার বলেছিল এই কটা আছে টেন্টেড, আবার খুঁজলে আরও হয়তো বার হতে পারে, চেয়ারম্যান বলেছিল। সেখানে স্কুল সার্ভিস কমিশনের এই ভাষা জুৎসই ভাষা ছাড়া আর অন্য কোনো কিছু হতে পারে না। কারণ যে ছেলেটা এত কিছুর পরে জানে আমি টেন্টেড, আমি ওখানে গেলে আটকে যাব, সে কোন মন্ত্রে যাচ্ছে, কোন মন্ত্রে যাচ্ছে যে আমি যে টাকা দিয়েছিলাম, তাহলে আমাকে হচ্ছে কি রক্ষা করার মন্ত্রে ওরা দীক্ষিত করেছে। তাহলে ওখানে গেলেই আমি ধরা পড়ব না। কিন্তু তার সমবয়সী, তার টেন্টের লিস্টে তার স্কুলের নাম পর্যন্ত আছে, স্কুলের নাম পর্যন্ত দিয়ে দিয়েছে। সেখানে
নাম এক, সাবজেক্ট একই। আবার এই যে কল ফর ভেরিফিকেশানে যাবে, নাম এক, সাবজেক্ট একই। এবং আবার যে প্রাইমারি স্কুলের শিক্ষিকা, সে কল ফর ভেরিফিকেশানে হয়েছে, সে ইডব্লিউএস কী করে হয়? ইডব্লিউএস যে চাকরি করে সে ইডব্লিউএস হতে পারে না। ইকোনমিক্যালি উইকার যারা সেকশন, হ্যাঁ, তাহলে সে কি করে, মহিলা, সে কি করে, আমার কাছে প্রমাণ আছে, মানে ওইখানে যে প্রমাণটা দিয়ে দিলে তখনই বলবে এটা চোখে পড়েনি। সুতরাং এটা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটানোর জন্য, ইচ্ছাকৃতভাবে এই প্যানেল ক্যান্সেল করার জন্যে এটাই করছে। আমি আপনাদের প্রথমে বলেছিলাম 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্ভব নয়, আমার পূর্বতন অভিজ্ঞতা অনুযায়ী যেটা বলা হয়েছিল 31শে ডিসেম্বর ডেডলাইন দেওয়া হয়েছিল, আমি বলেছিলাম সেটা হতে পারে না। এবার আমরা দেখে নিই, 9-10 তো অলরেডি সেখানে সময় চেয়ে নিয়েছিল, 15 দিন সময় চেয়ে নিয়েছিল। এবারে ওখানে মধ্যশিক্ষা পর্ষদ গেছে শুনলাম। মধ্যশিক্ষা পর্ষদ গেছে? হ্যাঁ, মধ্যশিক্ষা পর্ষদের এখানে কি ফাংশন? মধ্যশিক্ষা, এরা ইন্টারভিউ নিয়ে সব কিছু নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ তাদের নামগুলো পাঠাবে, মধ্যশিক্ষা পর্ষদ তার স্কুলে পাঠাবে। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ তুমি সেখানে গিয়ে বলবে যে আমার মাধ্যমিক পরীক্ষাটা তো ফেব্রুয়ারি কী করে হবে, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার কী করে হবে, এরা যদি স্কুলে না যায়, কারণ মাইনে না পেলে ওরা স্কুলে যাবে না। তার মানে অন্য ধরনের একটা কৌশল খেলতে চলেছে এই সরকার। এবং মমতা ব্যানার্জি এটা জানেন না, উনি সবই জানেন। এই যেমন এতে যুবভারতীতে গেছিল, যেতে যেতে ফিরে এসছে, এখানেও তাই, উনি সব জানেন। হ্যাঁ, সব জানেন। তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিল, প্ল্যান কতগুলো রেডি আছে, আর উনি সব জেনে আবার ফিরে চলে আসলেন। 31শে আগস্ট কেন বলেছে? ভোটটা হয়ে যাবে তো। তাহলে ভোট হয়ে গেলে যা তোদের ভোটে আমি জিতিনি, যা আমি নিয়োগ করবো না। এবং সেটাই তো বোঝেছে, অনেক সময় ছিল 31শে ডিসেম্বর, একদম খারাপ সময় ছিল না। যেদিন রায়টা দিল, সাধু মত থাকলে তার পরের দিন বিজ্ঞাপন দিয়ে দিত, ফিনিশড হয়ে যেত, এবং দুটো আলাদা করে নিলে এই 10 নম্বরের ফ্যাগড়াটা আর থাকতো না। তার মানে ইচ্ছাকৃতভাবে জানে যোগ্যদের একদম বঞ্চনার শিকার করাবো, আর যারা আমার এখানে কোট আন করে অর্থের বিনিময়ে বা পিছন থেকে পেয়েছে তাদেরকে আবার ঢোকাবো। কিন্তু একাদশ দ্বাদশে অনেকে পাশ করতে পারেনি, এই 9-10-এও 2700 তারা পাশ করতে পারেনি। তাহলে কোন মন্ত্রে তাদেরকে আবার চাকরিটা দেবে? সুতরাং আরও ক্যাচাল হয়ে গেল পুরো ঘটনাটা। তারপরে সেই এক্সপায়ারি অফ প্যানেলের পরে অমৃতা সিনহা যে অর্ডারটা দিলেন, সেই বলে ওরা যে দিল, এক্সপায়ারি অফ প্যানেলের পরেই 5টা লিস্ট পার হয়েছে। এই 5টা লিস্টে কতজন নামগুলো দিয়েছে, তারা তো চাকরি করতো, তারা পরীক্ষাও দিয়েছে, ইন্টারভিউয়ে গেছে, তাহলে তাদের তো বাতিল করতে হবে। এটা খুব স্বাভাবিক জিনিস যে এভাবে কিন্তু কমিশন টিকে থাকতে পারে না। আইনের উপরে দাঁড়িয়ে নেই, বেআইনি কাজকর্মের উপরে ইধার উধার এর ধান্দাবাজির উপরে ভিত্তি করে কমিশন কিন্তু আছে। স্যার বলছি, ইতিমধ্যে যারা দাগে হিসাবে চিহ্নিত হয়েছেন তাদের তো কল ফর ভেরিফিকেশন লিস্টে নাম আসা দূরের কথা, পরীক্ষাতেই না বসার কথা, পরীক্ষাতেই বসতে না পারার কথা, তারা পরীক্ষাতে বসছে কী করে? এটা ওই বলবে আপনি দেখিয়ে দিন, আমি এদেরকে বাতিল করে দিচ্ছি। দেখুন, খুব সহজ সিস্টেমের মধ্যে যদি আমি ফর্ম ফিল আপের সময় যদি যারা টেন্টেড সেই লিস্টটা দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, ক্যাটাগরি দিয়ে দিলাম, তাহলে মিসম্যাচ করবে, তাহলে তার ফর্ম ক্যান্সেল হবে। খুব স্বাভাবিক, এটা করলেই তো হয়ে যেত। কিন্তু এটা এখন কম্পিউটারের যুগ, খুব সহজেই ধরা পড়তো, এ তো হাতের নয়। তাহলে এই জিনিসটা ইচ্ছা করে করলো যাতে আমরা সঠিকভাবে সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা করতে না পারি, আমরা সঠিকভাবে ওদের কথা সময়ের মধ্যেই নিয়োগটা না করতে পারি, সঠিকভাবে না, ওদের মধ্যে সঠিকভাবে। এবং একে দোষ চাপাও, বিকাশ দাকে দোষ চাপাও, শামীমকে দোষ চাপাও, কিন্তু নিজেরা যে একটা বেসলেসের ফ্যাক্টের উপরে দাঁড়িয়ে আছে, সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে হাইকোর্ট পাঠিয়েছে, সেখানে আবার সুপ্রিম কোর্টে সে একই ইস্যুতে যায় কেন? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমি তোমাদেরটা শুনবো না। সেখানে তোমার স্কুল গোল্লায় যাক, ভোগে যাক, সেজন্য কোর্ট কী করবে? তার জন্য দায়ী তো তুমি দায়ী, আর তো কেউ দায়ী নয়। স্যার বলছি, এসএসসির যে সমস্ত
নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়া যদি আটকে থাকে, নিয়োগ যদি না হয়, তাহলে সরকারের কি এমন লাভ হতে পারে যে কারণে বারবার নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে? এর পিছনে কি কারণ থাকতে পারে? নিয়োগ প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছে, আটকে যাচ্ছে। যে আমার তো মাইনে দিতে হবে না, 31শে ডিসেম্বরের পরে জানুয়ারি মাইনে দিতে হবে না, তাহলে এই টাকাগুলো আমি অন্য খাতে ব্যবহার করব। এই টাকাগুলো আমি ইলেকশনের জন্য ব্যবহার করতে পারি, এই টাকাগুলো ইধার কা রূপে উধার এটা করতে পারি। এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আরও আমরা অনুপ্রাণিত করলাম, হ্যাঁ, যে তোমরা ইংলিশ মিডিয়াম স্কুল করো, আশেপাশের যারা ছোটো খাটো প্যান ছেঁড়া ওই পার্টি করে তারা ওখান থেকে কিছু পয়সা ইনকাম করে নিল, হয়ে গেল। এটাইভাবে চাই শিক্ষা ব্যবস্থার যদি সঠিক চাইতো তাহলে সব কিছু কিন্তু সুষ্ঠুভাবে করতে। একবার সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিল, আইন মেনে করো, এটা আইন মেনে করা। মানুষ বুঝে যাচ্ছে পরিষ্কার আইন মেনে কোনো কাজই করছে না, তার মানে দুর্নীতি দিয়ে শুরু, দুর্নীতির মাঝখানে দুর্নীতি হবে, অদূর ভবিষ্যতেও ফের জিতে আসলে দুর্নীতিটা তকমা দেওয়া হবে। পাড়ার মোড়ে মোড়ে দেখবেন এরপরে চায়ের দোকানে সব জায়গায় এরম ব্যানার থাকবে, টাকার বিনিময়ে চাকরি হয় এবং হবেই। উদাহরণ 2016। স্যার বলছি, সুপ্রিম কোর্টের নির্দেশেই এসএসসি যত সব মামলা ছিল সেগুলো হাইকোর্টে এসেছে, কিন্তু হাইকোর্ট যে সমস্ত রায় দিচ্ছে সেই রায়গুলোকে চ্যালেঞ্জ করে কমিশন বা রাজ্য সরকার পুনরায় সুপ্রিম কোর্টে যাচ্ছে। বারবার সুপ্রিম কোর্টের থেকে নির্দেশে তো এসএসসি সমস্ত মামলা হাইকোর্টে এসেছিল, তো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পিছনে কী কারণ? আমাদের করের টাকার ট্যাক্সের টাকাটা 9-6 করা আর ভোট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। ভোট হয়ে গেল, মানুষ ভোট দিক আর চাকরি হোক বা না হোক, আমি তো 5 বছর এখন থাকবো। পদ্ধতি হচ্ছে কি এটাই, কারণ নিজেরা 15 দিন সময় চেয়ে নিল 9-10-এর জন্য, নিজেরা চেয়ে নিয়েছে, জানুয়ারি 15-16 তারিখ পর্যন্ত টাইম চেয়ে নিয়েছে, এখন সেটা 31শে আগস্ট পর্যন্ত। তার মানে কি ভোট হয়ে যাবে ওই সময়। কোথাও গিয়ে ভোটের আগে যে 3 মাস পাওয়া যাবে নতুন বছরে, সেই 3 মাসের মায়নাগুলোই বাঁচিয়ে ভোটের ক্ষেত্রে কাজে লাগাতে চাইছে সরকার একেবারে। এছাড়া অন্য কোনো কি যদি সদিচ্ছার অভাব থাকতো তাহলে খুব সহজেই টেন্টেডদের আলাদা করে দিয়ে নিয়োগটা করে নিত, নিয়োগ স্বচ্ছভাবে করে নিত। কোর্টের গুতানি খেয়েই সবগুলো তো বার করছে। যেখানে বলা হয় ম্যাটার অফ লিটিগেশন থাকলে এই শিক্ষা দপ্তর সেই সব ক্ষেত্রে সেখানে ফাইলে কেউ হাত দেয় না, একদম নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট বন্ধ থাকে, স্বাভাবিক, এটা বিচারাধীন বন্ধ থাকে, সেটা নিয়ে কেউ কথা বলে না, কাজ করে না। সেখানে 10 নম্বর নিয়ে অমৃতা সিনহা বিচার চলছে, তাহলে ফের আবার নবম দশমে 10 নম্বর যোগ করে কেন আমরা করব? তার মানে তুমি এইটার উপরে ফের স্টে দাও, আমরা দোষ দেবো বিচার ব্যবস্থা। দেখো তোমাদের চাকরিটা খেয়ে নিয়ে যেভাবে সুপ্রিম কোর্টে বলে এসছে। এসএসসির যতগুলো পরীক্ষায় পরপর হয়েছে তার সব কিছুর সে প্রত্যেকটাতেই একটা দুর্নীতির অভিযোগ রয়েছে। কোথাও গিয়ে তো ভাবা হয়েছিল যে না, নবম দশমের যে এসএলএসসি নবম দশমের যে রেজাল্টটা বেরোবে সেটা দুর্নীতিমুক্ত হবে, কিন্তু সেখানেও দেখা গেল যে দুর্নীতির প্রভাব। মানে একাদশ দ্বাদশের সঙ্গে নবম দশমের সম্পর্ক আছে। একাদশ দ্বাদশে যারা পাশ করতে পারেনি তাদের যে কোনো প্রকারে নবম দশমে ঢোকাতে হবে, কিন্তু এইটা করতে গিয়ে 2700 তারা যোগ্য কি অযোগ্য আমি জানি না, এখন তো বহু অযোগ্য বার হবে, সেই 2700 তো চাকরি করতো, তাদের চাকরিটা তো গেল। তাহলে কোন উপায়ে এই 2700কে আবার এই ঢোকাবে? আর আগেও আছে অনেকে, তাহলে তাদের কোন উপায়ে ঢোকাবে কি করে? সুতরাং তাদের প্রবেশ করাতে পারবে না, তো ভালোদের প্রবেশ করাবে? এই সরকার সবসময় দুর্নীতিটাকে প্রশ্রয় দিয়ে এসেছে আর মেধাটাকে সবসময় তলানিতে রেখে দিয়েছে। এই সরকারই চায় যে মেধা এবং পরিশ্রম ডুগরে ডুগরে কাঁদুক দুর্নীতির কাছে, টাকার কাছে, অর্থের কাছে, এবং সেটা আবার 2016 পরে 2025-এ আরেকবার প্রমাণ হলো, এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেটা প্রমাণ করে দেখাবেন, সঠিক রায়টা উনি দেবেন।